গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন সেলিনা হোসেন রচিত উপন্যাস কাঁটাতারে প্রজাপতি। আজ চতুর্থ পর্ব। আজমল বেশিক্ষণ নিজের মধ্যে রাগ ধরে রাখতে পারে না। প্রচণ্ড ক্রোধ নিয়ে প্রতিজ্ঞা করে দেখেছে বড়জোর 7 দিন, তারপর আপনা থেকে থিতিয়ে যায়। কিছুটা দার্শনিক ভাবনায় আক্রান্ত হয়ে ভাবে মানুষকে ক্ষমা করে দিলেই স্বস্তিতে থাকা যায়। আজিজ বলে, প্রবল জেদ না থাকলে বড় কিছু করা যায় না। কে জানে, হয়তো সত্যি ও কখনো বড় কিছু করতে চায়নি বলে এদিকটা ভেবে দেখেনি। ও খুব সাধারণ নিরীহ গোবেচারা। শুধু বাবার প্রতি এক ধরনের বিদ্বেষ আছে। ওর ধারণায় লোকটা জন্মগতভাবে অসৎ, হারামিপনা মজ্জাগত। না, কোনো আক্রোশ থেকে আজমলের এই উক্তি নয়। অনেক ভেবে চিনতে এ সিদ্ধান্তে এসেছে ও। মানুষকেও দোষ ত্রুটি মিলিয়েই বিচার করে এবং ভালো করেই বোঝে। কেউ এর ঊর্ধ্বে নয়। ফেরেশতা হওয়া যেমন কঠিন, ইবলিশ হওয়াও তেমনি। দুই ক্ষেত্রেই মানুষের সীমাবদ্ধতা আছে। প্রচণ্ড খারাপ হওয়ার পরও মানুষের কোথাও না কোথাও শুভবুদ্ধি থাকে, এটা আজমলের বিশ্বাস। কিন্তু বাবা সম্পর্কে এমন একটি সিদ্ধান্তে এসে ও কিছুটা অস্বস্তিতে পড়েছে। কখনো ভাবে এমন সিদ্ধান্তে না এলেই হতো, কখনো ভাবে যা ভেবেছে এটাই ঠিক। নিজের সঙ্গে এই দ্বন্দ্বও ওর স্বভাব। আজিজের অনেক বকুনি খেয়েও কাটিয়ে উঠতে পারে না। পোলো ঘরের বারান্দায় দাঁড়িয়ে মেঘ দেখে আজমল। এমন নিকষ কালো মেঘ অনেকদিন দেখেনি। বৃষ্টি নামলে নামতেও পারে। ওর অভিজ্ঞতায় এমন কালো মেঘের উড়ে যাবার আশঙ্কাই বেশি। কেমন টুকরো টুকরো হয়ে দ্রুত সরে যায়, তারপর ছাতলা পড়া রং ছড়িয়ে থাকে আকাশ জুড়ে। আজও কি এমন হবে? ও এক পা বারান্দার নিচে নামিয়ে হাতের তালুতে চোখ আড়াল করে আকাশ দেখে। সময় মতো কোনো কিছু বুঝতে না পারলে ওর শরীর ভার লাগে, ঘাড়ের রগে টান পড়ে। আজমল দাঁতে আঙ্গুল কামড়ে ধরে রাখে। ও এখন ঘরে ফিরবে, অথচ বুঝতে পারে না যে পোলো ঘরের জানালাগুলো বন্ধ করবে কিনা। বৃষ্টির সময় ঘরের দরজা জানালা খোলা থাকলে পোকার ক্ষতি হবে। 7-5 ভেবে ও বারান্দার উপর বসে পড়ে। একটু পরই আকাশ থেকে দ্রুত মেঘ সরে যায়। বৃষ্টি বোধহয় হবেই না। আসলে এখন তো অগ্রহায়ণী বন্ধের সময়, বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টি আজমলের ভালো লাগে না, ওকে মনমরা করে দেয়। একমাত্র আনন্দ যদি আকাশে রংধনু ওঠে। এখন ওর হাতে কাজ নেই। একটু আগে তুতের কচি পাতা কুচি কুচি করে পোলোর ডালার উপর ছড়িয়ে দিয়েছে। ও চিকন কাঠি দিয়ে দাঁত খোঁচায়। দুপুরে শোল মাছ দিয়ে ভাত খেয়েছে। ঢেকুরের সঙ্গে সেই গন্ধ উঠছে। এই এক বিশ্রী অবস্থা, কি যে বাজে লাগে। অথচ ঢেকুর না উঠলে খুব অস্বস্তি হয়, বুক জ্বলে, পেট ভার থাকে। মাছগুলো গতকাল নিজেই ধরেছিল, বড় বড় 10টা। অনেকদিন বড়শিতে এমন খ্যাপ ওঠেনি। খাওয়ার সময় খুব আয়েশ করে খেয়েছে। এখন কেমন বমির ভাব হচ্ছে। ও বারান্দায় পায়চারি করে, নিজের উপর রাগ হয়। অতগুলো মাছের টুকরো না খেলেই পারত। ঘরে ওর 2জন মা, দুজনেই ওকে বেশ যত্ন করে। ও বুঝে সংসারের বড় ছেলে বলেই এই যত্ন, ভালোবাসা থেকে নয়। সত্যি কি তাই? কেন ভাবছে ভালোবাসা থেকে নয়? ভালোবাসা থেকেও তো হতে পারে। কেন ও এত ছোট চিন্তা করছে?
আসলে মানুষকে খুব ছোট করে দেখতে ওর ভালো লাগে না। মানুষের নীচতা ও দীনতা ওকে কষ্ট দেয়, যে কষ্টে ওর বিশ্বাস নির্বাপিত হয়ে আসতে চায়। এজন্য ও এসব বাজে ধারণাগুলো পারতপক্ষে এড়িয়ে চলে। ওর দুজন মা কখনো ওর সঙ্গে খারাপ ব্যবহার করে না। এটুকুই ওর বড় করে দেখা উচিত। নিজেকে এই ছোট চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য ও বারান্দা থেকে নেমে আসে। আকাশে মেঘ একদম নেই, হালকা রোদ চারদিকে। সন্ধ্যা হতে এখনো অনেক দেরি। ও হাঁটতে হাঁটতে তুতের জমিতে আসে। বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে কালো রঙের দু চারটে টুসটুসে পাকা ফল পেড়ে মুখে পড়ে। ছোট্ট এই ফলগুলো খেতে ওর মাঝে মধ্যে ভালোই লাগে, মুখে দিলে গলে যায়। ছেলেবেলার লজেন্স খাবার মতো অনুভূতি। সব মানুষের মধ্যে বোধহয় এক ধরনের বালক থাকে, যত বয়সী বালক সে কখনো হারিয়ে যায় না। ও মুঠিতে বেশ কতকগুলো ফল নিয়ে গাছের ফাঁকে হাঁটে। দুপাশে সারি করে লাগানো গাছগুলো বেশ খানিকটা বেড়ে উঠেছে। পাতা বেশি পাওয়ার জন্য ওর বাবা বেশিরভাগ জমিতেই তুতের ঝোপ চাষ করে। ও গাছ ছুঁয়ে ছুঁয়ে হাঁটে, লক্ষ্য করে কোনো পোকার আক্রমণ হয়েছে কিনা। না, পাতাগুলো সতেজ সবুজ, পোকা লাগেনি। পোকা না লাগলেই স্বস্তি, নইলে লোকসান যেমন তেমনই খাটুনিও বেড়ে যায়। আর মাস দুয়েক পর জমিতে সেচ দিতে হবে। পৌষ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত মাসে অন্তত একবার জমিতে সেচ দিতে হয়, দিলে পাতার ফলন ভালো হয়। সেচের কথা ভাবতে ভাবতে ও জমির শেষ মাথায় আসে। এখন অঘ্রাণ, এই সময়টা ভালো। শীত নামলে গাছে ছত্রাক জাতীয় রোগ হয়। তখন পাতার গায়ে, বিশেষ করে নিচের দিকে, সাদা সাদা পাউডারের মতো মরি পড়ে। পাতাগুলো খুব তাড়াতাড়ি হলদে হয়ে যায়। এখন থেকে এই রোগ ঠেকানোর কথা ভাবতে হবে। আগে ভাগে এসব না ভাবলে হয় না। ওর মাথার ভেতর নানা কিছু কাজ করে। গুছিয়ে কাজ করা ওর স্বভাব। এলোমেলো কোনো কিছু ওর পছন্দ নয়। গন্ধক মেশানো চুন, তুতিয়ার পানি কিছুই ঘরে নেই, এগুলো কিনতে হবে। ছত্রাক মারতে হলে এগুলো সবচেয়ে উপকারী। উপকারী? আজমলের হাসি পায়। এই শব্দটি ওর একটুও ভালো লাগে না। জীবনের কত কিছুই তো উপকারী। উপকারী জিনিস ছাড়া কি জীবন চলে? যেমন আছিয়া ওর বাবার জীবনে এক ভয়ানক উপকারী বস্তু। এই বস্তুটি ছাড়া বর্তমানে ওর বাবা অচল এবং নিষ্ক্রিয়। এবং এই একই কারণে ওর সঙ্গে বাবার সম্পর্ক অত্যন্ত শীতল। অবশ্য এই শীতলতা ওর দিক থেকে যতটা প্রবল, ওর বাবার দিক থেকে ততটা নয়। কারণ ও যা বিশ্বাস করে ওর বাবা তা করে না। ওর ধারণার সঙ্গে বাবার ধারণার কোনো মিল নেই, এবং সে অনেক কিছু হেসে উড়িয়ে দেয়। আজমলের মধ্যে কিছু কিছু প্রয়োজন থাকে, যা প্রতিটি মানুষেরই জোর করে খারিজ করে দেওয়া উচিত। নইলে সামাজিকতা, পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা, ভালোবাসা ইত্যাদি অনেক মৌলবোধ নষ্ট করে। এসব নষ্ট হলে একত্রে বসবাস অর্থহীন। ও নিজস্ব ধারণায় মানুষের শ্রেণী বিভাগ করে, সেই অনুযায়ী ও তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং তা আন্তরিকভাবে বিশ্বাস করে। রিপোতারিত মানুষ ওর কাছে সবচেয়ে নিচু স্তরের। এই স্তরে ওর বাবা পড়ে। মানুষ অশিক্ষিত হয়, দারিদ্র্য পীড়িত হয়, ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে, কিন্তু চরিত্রের দিক থেকে স্মলিত হলে তার মেরুদণ্ড সোজা থাকে না। ও এমন বাবা চায়নি যাকে নিয়ে গর্ব করা যায় না, বলা যায় না আমার বাবার মতো মানুষ হয় না। যার এমন বাবা নেই তেমন ছেলের সুখ কোথায়? তাই ওর বুকের ভেতর প্রচণ্ড দুঃখ আছে। এই দুঃখকে ও টিয়া পাখি বলে। যখন দুঃখের দহন ভালো লাগে তখন মনে হয় সুন্দর,
লাল ঠোঁট এবং সবুজ মসৃণ পালকের মতো সুন্দর, অথচ চরম নিষ্ঠুরতায় অনবরত ঠুকরে গেলে ওর বুক ঝাঁঝরা হয়ে থাকে। ও দুঃখ ভুলতে চায়। ওর বাবা ইয়াসিন, ভোলাহাটের সবাই ইয়াসিন বসনি বলে জানে। এলাকার সবচেয়ে বড় রেশম চাষি, 60 বিঘা জমিতে তুঁত চাষ করে। সবচেয়ে ভালো গুটি হয় তার ঘরে, আর সুতো তুলনা হয় না। প্রচুর সুতো চলে যায় মুর্শিদাবাদে। মহানন্দার এপার ওপার ছোট নদী, এপার থেকে তাকালে ওপারের সব কিছু চোখে পড়ে। আর গিলাবাড়ি সড়ক, ওটা ইয়াসিন বসনির কেনা, যা বলে তা শোনে। ইয়াসিন বসনির অভাব নেই বলে প্রয়োজন আকাশ সমান, সেটা মেটাতে যে কোনো পথই অবলম্বন করতে পারে। ছেলে মেয়ের মান সম্মান তোয়াক্কা করা না করা তার কাছে কিছু না। আছিয়ার সঙ্গে তার গোপন সম্পর্কের কথা আর গোপন নেই। ভোলাহাটের নারী পুরুষ কম বেশি সবাই জানে। আজমল এই ব্যাপারে রুষ্ট, কখনো ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু বাবার সামনে এসব বলার সাহস নেই। ওর যত যন্ত্রণা নিজের সঙ্গে, যত পীড়ন নিজেকেই। ও চুপচাপ নিরীহ গোবেচারা ছেলে, নিজস্ব কিছু ধ্যান ধারণা আছে, সেগুলো লালন করতে ভালোবাসে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে চায়। কখনো প্রচণ্ডভাবে ধাক্কা খায়, নিজের ভেতরে রক্তক্ষরণ হয়, যন্ত্রণায় দিন গড়ায়, উপায়হীন দিন। এই নিরুপায় জীবনযাপন করতে হয় বলে কখনো ওর পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু কোথায় যাবে ও জানে না। কোথায় যাওয়া যায় ভেবে পায় না যে বৃত্ত ভাঙার সাহস কি ওর আছে। ও একজন কর্মঠ যুবক। গায়ের কেউ কেউ ভালো স্বাস্থ্যের জন্য ওকে বলে জোয়ান মরদ। এত কিছু সত্ত্বেও ওর পালানোর সাহস নেই। জীবনকেও তছনছ করে ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে না। ও এতই গোবেচারা যে বড় কিছু ভাবতে গেলে ওর মাথা ঝিমঝিম করে। সেই ভাবনার সঙ্গে যদি অন্য ভাবনার সংঘর্ষ হয়, তবে ও একদম দুর্বল হয়ে যায়। ভাবনার বাহ্যিক প্রকাশে বিড়ম্বিত, বিব্রত হয়। তাই সংঘর্ষে না গিয়ে ও নিজস্ব বিশ্বাস আঁকড়ে রাখতে ভালোবাসে। ও ইয়াসিন বসনির ছেলে, এটাই বড় পরিচয়। চাইলেই হুট করে কিছু করতে পারে না। অন্যেরাও ইয়াসিনের ভয়ে ওকে সাহায্য করতে আসে না, ফলে প্রায়ই নিজেকে একা ভাবে। ও হাঁটতে হাঁটতে অনেক দূর আসে। এখান থেকে তুতের জমিকে একটা বিশাল সবুজ সমুদ্রের মতো মনে হয়। এক দৃষ্টে তাকিয়ে থাকলে অনেক সময় দুঃখ কেটে যায়। এক ঝাঁক 7 ভাই পাখি আলের উপর কিচিরমিচির করছে। ধূসর রঙের এই পাখিগুলো এই এলাকায় প্রচুর। পাখিগুলোর ডাকাডাকিতে ও বিরক্ত হয়। একটা ঢিল ছুঁড়ে মারলে পাখা ঝাপটে উড়ে যায়। কয়েকটা একটু দূরে গিয়ে আবার আলের উপর ফিরে আসে। গলা উঁচিয়ে ওকে দেখে। অকস্মাৎ এই ক্ষুদ্র জীবনগুলোর মাঝে নিজেকে বড় বেমানান মনে হয়। মন খারাপ হয়ে যায় এই ভেবে যে ও সব জায়গাতেই বেমানান। ও হাঁটতে আরম্ভ করে। ওর এই চুপচাপ থাকা কিছুটা দার্শনিক উদাসীনতা সব মানুষের জন্য এক ধরনের মোহের কারণে ওর বাবা ওকে পছন্দ করে না। তার মতে পুরুষ মানুষ হবে পুরুষের মতোই। জওয়ানিকিতে ভরে থাকবে শরীর এবং মন। যেমন কাজ করবে তেমন ফুর্তি করবে। কিসের পিছুটান, কিসের বাজে ভাবালুতা। জড়িয়ে পড়বে যেমন অনায়াসে, ছিঁড়বে তেমন সহজে। পুরুষ মানুষ নিজের রাজ্যে হবে রাজা, নইলে কিসের তার পুরুষ। এই দর্শন আজমল বিশ্বাস করে না। নিজের প্রতি এই এতটা ভাবনাকে ও অন্যের প্রতি বিশ্বাসঘাতকতা মনে করে। ও সবাইকে নিয়ে থাকতে চায়, দরকার হলে নিজের স্বাচ্ছন্দ্য নষ্ট করে হলেও। বাবার সঙ্গে এখানেই ওর বিরোধ। তবু এই মিলহীন জীবনযাপন ওর জীবনে অবধারিত। বহুবার ভেবেছে পালিয়ে নাচল যাবে, ওখানে স্থায়ীভাবে থাকবে।
মামাদের কাছে দুবার কথাটা বলেছিল, কিন্তু দু মামার কেউই এতে রাজি নয়। বিশেষ করে ছোট মামা বেশি। সে ভীষণ বৈষয়িক, তার হিসেবে চুল চেরা ফাঁক নেই। বলে, বাপের অত বড় সম্পত্তি রেখে এখানে থাকা চলবে না। আমাদের কথা না শুনলে তোমার কপালে দুঃখ আছে বাবা। মামারা ওকে যত আদরই করুক, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করতে দিতে রাজি নয়। তার উপর ঘরে নিজের মা নেই। জন্মের সময়ই মা মারা যায়। 12 বছর পর্যন্ত ও মামার বাড়িতে বড় হয়েছে। তারপর বাবা ওকে নিজের কাছে নিয়ে আসে। ও আসতে চায়নি, কিন্তু মামারা জোর করে পাঠিয়েছে। ওর ছোট মামার ধারণা, এমনিতেই মা না থাকলে ছেলেমেয়েরা বাবার কাছ থেকে অনেক দূরে সরে যায়। তার উপর একদম কাছে না থাকলে সম্পত্তির ভাগ বাটোয়ারায় সাংঘাতিক বিপর্যয় হয়ে যেতে পারে। ওর মামা নাসির আলী পাকা জোরদার, জমি তার প্রাণ। প্রতি বছর কিছু না কিছু জমি বাড়ায়, নইলে তার স্বস্তি থাকে না। সবার সঙ্গে মেজাজ করে, বড় ভাই মকবুল এবং শেফালির সঙ্গেও। শেফালি তার স্ত্রী, দুজনের ভালোবাসার বিয়ে। জমির ব্যাপারে ওর ছোট মামা কেন যে বউয়ের সঙ্গে ঝগড়া করে, এটা আজমলের মাথায় ঢুকে না। শেফালিও সমানে মুখে মুখে জবাব দেয়, বাঁধে তুমুল ঝগড়া। তখন পুরো বাড়ি চুপ হয়ে যায়, যেমন চুপ হয়ে থাকে নাচলের বর্গা চাষিরা প্রভাবশালী জুদ্দার নাসির আলীর দাপটে। কিন্তু এখন শেফালির মতো সবাই মুখ খুলতে শিখেছে। শুরু হয়েছে অসন্তোষ। তাই ওর বাবা তেভাগা আন্দোলনের ঘোর বিরোধী। এসব নিয়ে আজমল অবশ্য বেশি ভাবে না, এসব ভাবে আজিজ। ও একদম ভিন্ন ধাতুর ছেলে। ওখানকার আরও আকর্ষণ ইলা মিত্র, মাতলা সর্দার, জমিদার বাড়ির আমবাগানের শীতল ছায়ায় ঘুরে বেড়ানো, রাতে যাত্রা শোনা এবং কৃষক আন্দোলনের প্রস্তুতি। এসবের মধ্যে জীবনকে ছড়িয়ে দিলে ওর দুঃখ কমে। তবে ছোট মামার ভয়ে ওর যখন তখন যাবার সাহস নেই। মাঝে মধ্যে আজিজ খবর পাঠালে হুট করে চলে যায়, 2-4 দিন থেকে চলে আসে। বর্গা চাষিদের পক্ষে আজিজ কাজ করে, মনে প্রাণে চায় তেভাগা আন্দোলন সফল হোক। ও ওর বাবাকে ঘৃণা করে, বলে একদিন বাড়ি থেকে পালিয়ে যাবে। চাষিরা যদি ওদের বাড়ি আক্রমণ করে, তবে চাষিদের সঙ্গে মিশে যাবে, ছাড়খাড় করে ফেলবে বাড়িঘর। 1000 জনকে কষ্ট দিয়ে ও একা সুখে থাকতে চায় না। আজিজের কথা শুনলে আজমলের ভয় করে, ওর সব সাহস উবে যায়। ও বুঝতে পারে কথা বলার সময় আজিজের চেহারা অন্যরকম হয়। ও হিংস্র এবং নিষ্ঠুর হয়ে ওঠে। মানুষকে এমন হতে দেখলে ওর কষ্ট হয়, নিজের ভেতর জোর পায় না। এই পড়ন্ত বিকেলে নিজের ছায়ার দিকে তাকিয়ে ওর আজিজের কথা মনে হয়। অনেকদিন ও কোনো খবর পাঠায়নি, কেমন আছে? বর্গা চাষিদের সঙ্গে কি বেশি ব্যস্ত, নাকি মাতলা সর্দারের সঙ্গে সাঁওতাল এলাকায় রয়ে গেছে? আজিজের ক্ষমতা আছে, ও সব কিছু অবলীলায় ছেড়ে দিয়ে নিজের বিশ্বাসের রাস্তায় নেমে যেতে পারে। ও বাবার সম্পত্তির তোয়াক্কা করে না। ও আজিজের মতো হতে পারে না। ওর গায়ে যত শক্তিই থাক, মনের দিক থেকে ভীরু। আজিজ খুব ভালো ছেলে, খুব। ও হাঁটতে হাঁটতে আছিয়ার বাড়ির পেছন দিকের পুকুর পাড়ে এসে দাঁড়ায়। জায়গাটা ওর ভালো লাগে। চারদিকে ঘন সবুজ কচু বন আছে, পাতাগুলো কালচে হয়ে উঠেছে। কখনো এখান থেকে সাপ বেরোয়, বেশিরভাগই ঢোড়া। আজমলের ভয় করে না। পুকুরের অপর পাড় থেকে আছিয়ার ভ্যারেন্ডা গাছের এলাকা শুরু। আছিয়ার সঙ্গে ওর বাবার সম্পর্কের কথা শুনলে ওর ছোট মামা হেসে উড়িয়ে দেয়, বলে, বেটা ছেলের এসব থাকে, না থাকলে পুরুষ মানুষ কি? তোমরা বেশি কথা বলবে না, বেশি বুঝতে যেও না। মামার এসব কথা আজমলের পছন্দ না। নাসির আলী রেগে উঠলে ওর বুক জুড়ে অভিমান হয়। এই প্রচণ্ড অভিমান কাটাতে ওর সময় লাগে।
ইয়াসিন বসনির প্রথম পক্ষের ছেলেও। নানির আদরে ভালোই দিন কাটছিল। বাবার কাছে আসার পেছনে মামার তারাও কম ছিল না। তার ধারণায় ঘরের ছেলে ঘরে না ফিরলে যদি সম্পত্তি বেহাত হয়ে যায়। কেননা এর মধ্যে ইয়াসিন বসনির ঘরে আরও 2জন স্ত্রী এসেছে। 2জনের ঘরে 12 জন ছেলে মেয়ে। এই পর্যন্ত আজমলের কোনো দুঃখ ছিল না। ওর দুঃখ ইয়াসিন বসনির সঙ্গে আসিয়ার সম্পর্ক। ও বুঝে উঠতে পারে না যে একজন মানুষের কত প্রয়োজন থাকতে পারে। নিজের মায়ের কোনো স্মৃতি ওর থাকার কথা নয়, তবু মনে হয় ওর মা মরে গিয়ে একটা সম্মানজনক অবস্থানে চলে গেছে। ইয়াসিন বসনির দেয়া অপমানের হাত থেকে রক্ষা পেয়েছে। ভ্যারেন্ডার গাছ ঘেরা আসিয়ার বাড়িতে রাতের অন্ধকারে না যেতে পারলে ইয়াসিন বসনির রেশম ব্যবসা জমে না। পলু পোকায় মহামারী লাগে, তুত গাছে পোকা ধরে, মুগা সুতো কাটা হয় না। আজমলের ধারণায় অবস্থাটা এমন। আসিয়া সুন্দরী, শ্যামলা, টানা চোখ, কেড়ে রাখে হৃদয়। ভোলাহাটের বাজারের সেরা জিনিসগুলো ইয়াসিন বসনির চাই। সুতরাং বিধবা আসিয়াকে তার হতেই হবে। ও এই প্রসঙ্গ ছেড়ে ফেলে দিয়ে পুকুর পাড় ছাড়িয়ে রাস্তায় নেমে আসে। ওর এই এত বয়সে ও দেখেছে ওর বাবা কোনো সুযোগ হাতছাড়া করেনি। এটা তার একটা বড় গুণ। এজন্যই ওর মনে হয় আসিয়ার বাড়ির ভ্যারেন্ডা গাছগুলো অত্যন্ত জোরালো এবং সতেজ হয়ে বাড়ে। ওই বাড়ির মাটিতে কি ভিন্ন রস আছে, নাকি আজমল ওইভাবে দেখে? এটা তো সত্যি, কোথাও কোথাও ভিন্ন ভিন্ন বস্তু আলাদাভাবে প্রাণ পায়। যেমন নাচল থানার রামচন্দ্রের হাটে গেলে ওর মনে হয় নিজস্ব জায়গায় এলো। আর এই ভোলাহাট থানার ঝাউবনা গ্রামের স্থায়ী বাসিন্দা হয়েও নিজেকে উদ্বাস্তু মনে হয়। কেন এমন হয়? কেন নিজের বাসস্থানে পরবাসী লাগে? সন্ধ্যা হয়েছে। হাতের বায়ে থানা রেখে ও সামনে এগোয়। সরু রাস্তার দুপাশে ঘর, ছোট ছোট ইটের ঘর। এখনকার ইটের চাইতে একদম আলাদা। কত বছর আগের ইট কেউ জানে না। লোকে বলে এই এলাকা গৌড়ের শহরতলি, সেজন্য এমন বর্ধিষ্ণু গ্রাম। একসময় রেশমের কাপড়ের জন্য বিখ্যাত ছিল। বাজারে আশিক আলীর সঙ্গে দেখা হয় আজমলের, সম্পর্কে চাচা, ওর পছন্দের মানুষ। দেখা হলেই বিগলিত হয়ে যায়। বাপু, কোথায় যাচ্ছ? আশিক আলী হলুদ দাঁত বের করে হাসে। হাসিটা বড় আন্তরিক মনে হয় আজমলের। আশিক আলী আজমলের চাইতে 3-4 বছরের বড়। কাছাকাছি বয়সের কারণে কিছুটা বন্ধুর মতো। অবলীলায় মনের কথা বলে, প্রবল আবেগে কেঁদে ফেলে। নিজের দুঃখের কথা না বলে স্বস্তি পায় না। আজমল মুখোমুখি দাঁড়িয়ে বলে, কোথায় আর যাব চাচা, যাচ্ছি বাপের গোয়ালে। গোয়াল কেন? খৈল বিচালি খাবার জন্য। দুজনে হু হু করে হাসে। আশিক আলীর সঙ্গে ও এমনই রসিকতা করে। অনেক সময় খিস্তি খেয়েরও চলে। বাজার করবেন চাচা? হ্যাঁ। চাচি কি কিনতে বলেছে? ইলিশ মাছ, পেঁয়াজ। ও, মাছের দো পেঁয়াজই হবে বুঝি? আশিক আলী আবার হলুদ দাঁত বের করে হাসে, অকৃত্রিম সে হাসি। আজমল বিদায় জানিয়ে ভিন্ন রাস্তায় বাড়ির পথ ধরে। ও গোয়ালে ফিরছে কেন? ও কি একটা গরু? মানুষ কি গরু হয়? হয়। ও নিজে নিজেই সিদ্ধান্তে আসে। বাবা এখন ওর শ্রম দহন করছে এবং ও নির্বিকার দাঁড়িয়ে থেকে সে দহনের সুযোগ দিচ্ছে। নাকের সামনে মূলোর মতো ঝুলে আছে সম্পত্তি। বাবা মরার পর পাবে। ওর ছোট মামা নাসিরের হিসেবে একটা বড় রকম দাও। কিছুতেই হাতছাড়া করা চলবে না।
বাজার পেরিয়ে আসতেই রাস্তা কিছুটা ফাঁকা। ভাট ফুলের গন্ধ আসছে, তীব্র এবং নাক ঝাঁঝালো। হাঁটতে ওর ভালো লাগছে। ইচ্ছে করে গলা ছেড়ে গান গায়, কিন্তু লজ্জায় পারে না। অন্ধকার পথঘাট, আশেপাশে তেমন কেউ নেই, তবু ওর লজ্জা করে। কিসের লজ্জা? কাকে লজ্জা? মনে হয় নিজেকেই। নিজের ভেতরটা খুলে ধরার সাহসের অভাব। এজন্যই ওর বাবা ওর উপর বিরক্ত। ওকে দিয়ে নাকি কিছু হবে না। ও রেশমের চাষ বুঝে, চমৎকার গুটি বানায়, চকচকে সুতো ওঠে, তবুও ওর বাবা সন্তুষ্ট নয়। ইয়াসিন বসনি সবসময় ওর মধ্যে পৌরুষের অভাব দেখতে পায়। এ লজ্জা নাকি একজন পুরুষের সবচেয়ে বড় লজ্জা। আজমল তোয়াক্কা করে না। ওর দর্শন ভিন্ন, ও ভিন্নভাবে বাঁচতে চায়। এ কথা ইয়াসিন বসনি কোনোদিনই উপলব্ধি করবে না। ও জমিদার রামেশ্বরের বাড়ি পেরিয়ে আসে। এখন বাড়িটায় আগের জৌলুস নেই, তবু এই পুরনো এবং বর্তমানে ম্রিয়মাণ বাড়িটা ওর ভালো লাগে। কতকাল আগের তৈরি কে বলবে? চত্বরে বসে থাকলে এক সময়কার রাজধানী গৌড়ের গন্ধ যেন ওর নাকে এসে লাগে। সেই সময় কি প্রসিদ্ধ ছিল জায়গাটা? জমিদার রামেশ্বর কিছুটা ভিন্ন ধরনের মানুষ ছিল। বইয়ের নেশা ছিল, প্রায় 1002 বই ছিল। প্রায়ই মহানন্দার পাড়ে দাঁড়িয়ে ওর বয়সী ছেলেদের গৌড়ের গল্প শোনাতো। মনসা মঙ্গলের কবি বিজয়গুপ্ত নাকি লিখেছিলেন, সুলতান হোসেন শাহ নৃপতি তিলক, তিনি ছিলেন গৌড়ের সুলতান। এমন করেই ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। চোখ বুঝলে সব দেখা যায়। বিজয়গুপ্তের লাইনটা রামেশ্বর প্রায়ই বলতেন। আজমলের ভালো লাগে, ও ভুলতে পারে না। জমিদার বাড়ি পেরিয়ে ও যখন আমবাগানের অন্ধকারে নামে, তখনও ওই লাইনটা সুর দিয়ে গাইতে থাকে। তাতে অন্ধকারের ভয় কেটে যায়, গা ছমছম করা ভয়। সেই সময় জমিদাররা যে যত সোনার পাত্র ব্যবহার করত, সে তত ঐশ্বর্যবান বলে বিবেচিত হতো। আজমল অন্ধকারে হেসে ওঠে। মানুষের কত প্রতিযোগিতা! আসলে এইসব প্রতিযোগিতা আছে বলেই একসময় গৌড় দবদবা রমরমা হয়ে উঠেছিল। এইসব প্রতিযোগিতা আছে বলেই একসময় গৌড় ধ্বংস হয়ে গিয়েছিল। কি বিচিত্র নেশা মানুষের! এখানকার এই জরাজীর্ণ গৌড় ওকে কষ্ট দেয়। রামেশ্বরের কাছে শুনেছে ভোলাহাট গৌড়ের শহরতলি ছিল। ওর ইচ্ছে করে ইতিহাসের সেই সময়টায় চলে যেতে। হাঁটতে হাঁটতে ও বজরার টেকে আসে। জায়গাটা দিনে সরগরম থাকে, রাতে একদম ফাঁকা হয়ে যায়। দুটো বিশাল বটগাছ আছে নদীর পাড় ঘেঁষে। ও মোটা শিকড়ের উপর বসে। নদীর বুক থেকে জলের বয়ে যাওয়ার শব্দ আসছে। শীতকালে নদীটা সাঁতরে ওপারে চলে যাওয়া যায়। ওপারে মালদহের ইংরেজ বাজার। ওপারের কোলাহল শোনা যায়, গাড়ির হর্ন বাজে। ও ঢাল বেয়ে নদীর কাছে নেমে যায়। পানিতে পা ডুবিয়ে মুখ হাত ধুয়ে নেয়। চারদিকে যা ধুলো! কিছুক্ষণের মধ্যে জিভ চিকচিক করে। ভারী বিশ্রী ব্যাপার। ধুলোও একদম সইতে পারে না, শরীর খারাপ করে। ও প্রাণ ভরে মুখে পানি দেয়, জুড়িয়ে যায় শরীর। সারাদিন পর এতক্ষণে ওর ভালো লাগতে শুরু করে। ও গুনগুনিয়ে বিজয়গুপ্তের লাইনটা গায়, তারপর লুঙ্গির নিচের অংশ দিয়ে মুখ মুছে নেয়। বটতলায় ফিরে আসতেই দেখতে পায় কে যেন বসে আছে। প্রথমে অন্ধকারে ও চিনতে পারেনি, গা ছমছম করে উঠেছিল। আকস্মিক কোনো কিছুতে ওর ভীষণ ভয় করে। সাহস সঞ্চয় করতে সময় লাগে। প্রথম ধাক্কায় কখনোই ওর বুদ্ধি কাজ করে না।
কুতুব কথা বললে ওর কাঁপুনি কমে। আজমল ভাই, আমি কুতুব, আপনাকে দেখে এখানে এলাম। ও কুতুবের কাছে এসে বসে। কি করছো? কিছু না। আজকের হাওয়া খুব ঠান্ডা না? হ্যাঁ, আমাদের এই নদীটাও ভালো। আজমল কথা বলে না। এই লোকটাকে ও বুঝতে পারে না। ওর চোখ হাজার কথা বলতে চায়, কিন্তু মুখে কথা নেই। আগে শেখ মুন্সির গম্ভীরার দলে ছিল, চমৎকার গাইতে পারত। জোহরার বিয়ের পর থেকে আর গায় না। এখানে ওখানে ঘুরে বেড়ায়, টুকটাক কাজ করে, যা জোটে তাই খায়, না পেলে উপুস করে। আজমল ভাই, বলো, বাড়ি যাবেন না? যাব। তুমি যাবে না? না। কেন? এমনি। কোথায় থাকবে? বাজারের ওই চালার নিচে। বিছানা? লাগে না। আজমল আর কথা বলে না। ও জানে জোহরার বিয়ের পর কুতুব আত্মপীড়ন শুরু করেছে। এই পীড়নই এখন ওর সবচেয়ে বেশি কাম্য। ওকে উপদেশ দিলে ব্যাঙের হাসি হাসে। ওর সঙ্গে কথা বাড়িয়ে লাভ নেই। ওর নিজেরই তো ছোট বোন জোহরা। বাবার জেদের কাছে বশ মেনে শ্বশুরবাড়ি গিয়েছে। ইয়াসিন বসনির মুখের উপর কথা বলবে কে? কেমন আছে জোহরা? কুতুবকে ছাড়া কি ওর দিন কাটবে? আজমল আপন মনে হেসে ওঠে। মানুষ অভ্যাসের দাস। মানুষ সব পারে, আর না পারলে তো মরণ আছে। আর কিছু না হোক, ওটাকে তো ও নিজের হাতে বরণ করে নিতে পারে। ওখানে বাধা দেবার কিংবা শাসন করার কারো ক্ষমতা নেই। হাসেন কেন আজমল ভাই? আজমল উত্তর দেয় না। কুতুবের ঘাড়ে হাত রাখে। ওকে আপন ভাবতে ইচ্ছে করে। কোনো না কোনো মানুষ থাকে যাকে যুক্তি ছাড়াই কাছে টানার ইচ্ছে হয়। ও এটুকু বুঝে যে অনেক বাসনাই যুক্তির কাছে পরাস্ত হয়, হৃদয় মানতে চায় না। কুতুব এখন এমন অবস্থা অতিক্রম করছে। ইয়াসিন বসনির মেয়েকে বিয়ে করার মতো সামাজিক অবস্থান ওর নেই, কিন্তু হৃদয় যদি এত কিছু বুঝতো। আজমল ভাই, বলো। কয়েদ চাচার অসুখ, স্কুল ঘরের বারান্দায় শুয়ে আছে, আমি দেখে এলাম। যাবেন দেখতে? যাব। যাব বলেও ওঠে না আজমল। ছেলে বুড়ো সবারই কয়েদ চাচা। সে এক আশ্চর্য লোক। সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায়। কখনো ঝাউবনা, নয়তো তাঁতিপাড়া কিংবা ধর্মপুরা, অথবা আলিশাহপুর, নয়তো যাদুনগর তাকে দেখা যায়। ভোলাহাট থানার কোথাও থাকেন না তিনি। কে না চেনে তাকে? কবে থেকে তিনি এই অঞ্চলে আছেন কেউ জানে না। সারাদিন চুপচাপ, হাতে একটা থালা, কারো কাছে চান না, কেউ দিলে খান। 10টা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর দেন। লোকে বলে তিনি কামেল দরবেশ, ভবিষ্যৎ বলতে পারেন। আজমল অনেক সাধাসাধি করেছে, কিন্তু কখনো প্রশ্নের জবাব পায়নি। তবে মানুষটি তার প্রিয়। যখন বজ্রার টেকে নদীর ধারে বসে থাকেন, ধুধু শূন্য দৃষ্টি, অসম্ভব শুকনা শরীর, লম্বা ময়লা নখ, দাড়িচুল সম্বলিত চোয়াল ওঠা চেহারায় তাকে ঋষি পুরুষ বলে মনে হয়। আজমলের বুক ছলকে ওঠে। ও অভিভূত হয়। কৈশোরে ও অনেকদিন কয়েদ চাচার পেছনে পেছনে ঘুরেছে। বুকে আকাঙ্ক্ষা গিজগিজ করত, যদি চাচা ওকে কোনো অলৌকিক কথা বলেন। কিন্তু ওর আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মানুষটি পাগল নন, কখনো পাগলামি করেন না। ভিক্ষুক নন, কখনো কারো কাছে হাত পাতেন না।
সংসারে থেকেও তিনি আশ্চর্য রকমের সন্ন্যাসী। মাঝে মাঝে ইচ্ছে করে মানুষটির বুক খামচে ধরে ঢাকনা উপড়ে ফেলতে। কেন এত নিশ্চুপ? কেন কথা ফুরিয়ে গেল? তার কি কোনো প্রচণ্ড রকমের ক্ষত আছে, যে ক্ষত এখন কুতুব লালন করছে? জোহরাকে ভালোবাসার খেসারত কি কুতুব দেবে আরেকজন কয়েদ চাচা হয়ে? নাকি কয়েদ চাচা কোনো অপার্থিব বস্তু পেয়ে নির্বাক হয়ে গেছেন? ওই মানুষটিকে জানতে হবে। আজমল মনে মনে এমন আশা পোষণ করে। কুতুব যাবার কথা বলে আর উঠে না। হয়তো বসে থাকতে ওরও ভালো লাগছে। কুতুব, বলেন। জোহরার জন্য। আজমল ভাই। কুতুব ওকে থামিয়ে দেয়। এসব কথা বলবেন না। আজমল দ্রুত উত্তর দেয়, না, বলবো না, বলতে চাইনি। কুতুবকেও দুঃখ দিতে চায় না, বরং কুতুবের আপত্তিতে ওর লজ্জা হয়। ওর কি অধিকার আছে কুতুবের গোপন ক্ষতে হাত দেবার? এমনই হয়, এমনই। এসব প্রতিগন্ধ নিঃশ্বাস নিয়েই মানুষের প্রতিদিনের জীবন। ও নিজে, কয়েদ চাচা, আশিক আলী, ইয়াসিন বসনি, আসিয়া কেউই এর বাইরে নয়। মহানন্দার বুকে কলধ্বনি। মহানন্দা বয়ে যায়। আকাশে ভাঙা চাঁদ, সামনে অন্ধকার, বটগাছে রাত জাগা পাখির ডাক। এই বজ্রার টেকের চরাচর জুড়ে কেবলই ক্ষত এবং ক্ষতের বিস্তার। কুতুব, বলেন। শ্বশুরবাড়িতে জোহরা ভালো নেই, আমি জানি। দুজনে আবার চুপ। মাসখানেক হলো জোহরার বিয়ে হয়েছে। আজমল কেন আবার জোহরার কথা বলল? ও জানে না। ও কি কুতুবকে সান্ত্বনা দিতে যাচ্ছে? কুতুব সহজভাবে উত্তর দিল, কোনো আপত্তি করেনি। ও কি সান্ত্বনা ঠাঁই খুঁজছে? দুজনের অবচেতনে এমনটি ঘটে। মানুষের সচেতনতার অন্তরালে কি আশ্চর্য প্রবহমান ধারা! কোথায় যে কেমন করে টেনে নিয়ে যায় বোঝা মুশকিল। আজমল ভাই, চলেন যাই। চলো। দুজনে উঠে পড়ে। মহানন্দার লঞ্চের ভেপু শোনা যাচ্ছে। ওটা আসছে রোহনপুর থেকে। একটু পরই মানুষে ভরে যাবে বজরার টেক। রাতে ওটা ঘাটেই থাকবে, সকালে আবার ছাড়বে। সেজন্য যাবার যাত্রী নেই। দুজনে হাঁটতে হাঁটতে বাজার ছাড়িয়ে আসে। আজমল একবার ভাবে আজ রাতে ও ঘরে ফিরবে না, পোলোডাঙ্গা চলে যাবে। ওখানকার মাসুদ বসনি ওর ভীষণ বন্ধু, গেলে আসতে দেয় না। থাকাটা ওরও পছন্দ। কুতুব ওর পাশে পাশে হাঁটছে। ও কুতুবের ঘাড়ে হাত রাখে। কুতুব, একটা গান গাও। না। কুতুব চাপা স্বরে আপত্তি করে, গান ভুলে গেছি। না, ভুলোনি। হ্যাঁ, ভুলে গেছি। ওর স্বর উঁচুতে উঠলে আজমল আর কথা বাড়ায় না। কুতুবকে এখন ওর মতো ভাবতে দিতে চায়। কুতুব কুতুবই থাকুক। আজমল ওর চিন্তার ভুবনে নষ্ট বাতাস ছড়াবে না। বাজারের মিটমিটে কূপের আলো পেরিয়ে এলে আবার অন্ধকার গাঢ় হয়ে ওঠে। অন্ধকার চিত্রিত হয়ে যায় কুতুবের সামনে। ওর কেবলই মনে হয় সোনা মসজিদের মতো কারুকাজ ছিল জোহরার শরীরে। যে সোনা মসজিদের সামনে বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকত পর্যটক, যার অসাধারণ শিল্পকর্ম কিংবদন্তি হয়েছিল গৌড়ের ইতিহাস। সে গৌড় এখন কুতুবের হৃদয়। অমন পেটানো নিকষ কালো শরীর হয় না। গৌড়ের সবাই কি সোনার কালো দেয়াল বুঝেছিল? বোঝেনি। এই সৌন্দর্য সবাই বোঝে না। যে বোঝে সে তলিয়ে যায়। কুতুব তলিয়ে গেছে। ও আর উঠতে পারছে না। হঠাৎ করে হোঁচট খায় ও।
ডান পায়ের বুড়ো আঙুলে চিনচিনে ব্যথা হয়। ও উপেক্ষা করে। ওর কেবলই রামেশ্বর জমিদারের কথা মনে হয়। মানুষটি গৌড়ের ইতিহাস চমৎকার বলতো। ওদের মতো অনেকেরই বালক বয়স, বিনি সুতোর মালা, ছিঁড়তে পারে না, গেথে থাকে বুকে। ওদের বয়সের ছেলেরা রামেশ্বরের কাছে কৃতজ্ঞ। একসঙ্গে হলে তারা গল্প করে। বসবাসের জন্য মানুষটি মালদহে চলে গেলে ওরা খুব কেঁদেছিল। খুব কাছের কাউকে হারানোর বেদনা ছিল ওদের বুকে। আজমল ভাই, বলো। দিনের বেলা হলে আপনাকে নিয়ে সোনা মসজিদে যেতাম। বড় ভালো জায়গা কুতুব। হ্যাঁ, মসজিদের দেয়ালে হাত দিলে আমার কলজে ঠান্ডা হয়। আজমল হো হো করে হাসে। জোহরার সঙ্গে ওই দেয়ালের মিলটুকু আজমলের জানার কথা নয়। ও এমনিতেই হাসে। ও কি করে জানবে পর্যটক কুতুবের বিস্ময়ের কথা? কুতুব, বলেন। জোহরা আমার বোন, আমি জানি ও তোমাকে ভালোবাসতো। বিয়ের দিন আমার পায়ে ধরে কেঁদেছিল। সে কি কান্না, খালি তোমার কথা বলে। আজমল ভাই, ভাটফুলের গন্ধ আসছে, চমৎকার না? হ্যাঁ, চমৎকার। আজমল থিতিয়ে যায়। কুতুব কি ওকে ভালোবাসার ঘ্রাণের কথা বলল? তীব্র সুগন্ধিময় ঘ্রাণ। এই ঘ্রাণ হারালে কি সোনা মসজিদে যাবার ইচ্ছে হয়? বারান্দায় শীতল হাওয়ায় শুয়ে থাকার স্বাদ হয় নাকি সবুজ চাপালে? স্কুলের অন্ধকার বারান্দায় কয়েদ চাচা নিথর পড়ে আছে। চারদিকে মশার ভনভন, তার কোনো সাড়া শব্দ নেই। আজমল মুখের উপর ঝুঁকে পড়ে। চাচা, ও চাচা! শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ওঠানামা। কুতুব কপালে হাত রাখে। মা গো, মেলা জ্বর! আজমল দেখল জ্বরে গা পুড়ে যাচ্ছে। চাচা, ও চাচা! কোনো সাড়া নেই। দুজনে চুপচাপ বসে থাকে। কি করবে বুঝতে পারে না। আজমলের খারাপ লাগে। কৈশোরে এই মানুষটির জন্য ও ভাত তরকারি চুরি করে কলাপাতায় করে নিয়ে আসতো। যেদিন বেশি খিদে থাকতো সেদিন ওই ভাত দেখলে চোখ উজ্জ্বল হয়ে উঠত কয়েদ চাচার। ওই পাতায় রেখেই গপগপিয়ে খেয়ে ফেলত। আবার কোনোদিন ফিরেও চাইতো না, পড়ে থাকতো, পরে কুকুরে খেয়ে ফেলত। এই মানুষটিকে বোঝা যায় না বলেই কি এর প্রতি ওর তীব্র আকর্ষণ? কয়েদ চাচা কি স্বর্গের নিষিদ্ধ ফল? আজমল ভাই, এখন কি করবেন? বুঝতে পারছি না। ও কপালে হাত রাখে, চুলে বিলি কেটে দেয়। এই মানুষটির জন্য কিছু করার আকাঙ্ক্ষা ওকে ব্যাকুল করে, কিন্তু কিছু করার নেই। কুতুব পাশে পড়ে থাকা কয়েদ চাচার শূন্য থালাটি উঁচিয়ে নিয়ে নেমে যায়। কাছের ডোবা থেকে পানি নিয়ে আসে। হাত ভিজিয়ে কপাল মুছিয়ে দেয়, মুখ মুছিয়ে দেয়। আপনি বাড়িতে যান আজমল ভাই। তুমি? আমি এখানে থাকবো, চাচাকে দেখব। আজমল জানে কুতুবের এই সিদ্ধান্ত বদলাবে না। ওকে ঘরে ফেরার অনুরোধ করে লাভ নেই। ও নিঃশব্দে অন্ধকারে নেমে আসে। ওর গা শিউরে ওঠে। কুতুব এমন একটা জীবনের দিকেই কি পা বাড়াচ্ছে? এখন যেমন অসুখ, ক্ষুধা, কষ্ট কোনো কিছুই কয়েদ চাচাকে স্পর্শ করে না, পাথরের মতো পড়ে থাকে তার অনুভূতিহীন শরীর। কুতুব একদিন এমনই হতে চায়। এই ধারণা আজমলকে সাংঘাতিক অস্বস্তিতে ফেলে। বাড়ি ফেরার বাকি পথ ও এই অস্বস্তি তাড়াতে পারে না। বারবার আতঙ্কিত হয়, শিহরিত হয় এবং পরিশেষে ইয়াসিন বসনির উপর প্রচণ্ড ক্রোধ ওকে ক্রুদ্ধ করে তোলে। জোর করে জোহরাকে বিয়ে দেওয়া হয়েছে। ইয়াসিন বসনি ওর বাবা। ওর ছোট বোন জোহরার বাবা হারামজাদা ছাড়া আর কিছুই নয়।
মানুষের আচরণই মানুষকে বিভিন্ন অভিধায় চিহ্নিত করে। ছেলে যখন বাবার চরিত্র বিশ্লেষণ করে ভালো কিছু পায় না, তখন সে অত্যন্ত নিরুপায় এবং অক্ষম যন্ত্রণায় তড়পায়। এই যন্ত্রণা স্থায়ী গরম শলাকা, নিরন্তর পোড়ায়। ওর হঠাৎ মনে হয় ইয়াসিন বসনির মন্ডুটা শরীর থেকে ফেলে দিলে ওর ক্রোধের উপশম হতে পারে। ও এক মুহূর্ত থমকে দাঁড়ায়। এটা বোধহয় করা উচিত। যে ব্যক্তি নিজের কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ রাখে না, সে কেন অন্যের জীবন তছনছ করে? আজমলের শরীর চিরমিরিয়ে ওঠে। চণ্ডাল রাগে বেহুশ হয়ে ও তখন বাড়ি পৌঁছে দেখে আজিজ বসে আছে। ওকে দেখে আজমলের রাগ মুহূর্তে উবে যায়। আজিজ মানেই নাচল, আজমলের মুক্তি। তোর জন্য বসে আছি, কাল সকালে আমার সাথে রামচন্দ্রপুর হাট যাবি, অনেক কথা আছে। আজমল আনন্দে কথা বলতে পারে না, শুধু আজিজের ঘাড়ে হাত রেখে বলে, কতদিন পর তোর সাথে দেখা, তুই না হলে আমার মন খুলে কথা বলাই হয় না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।